স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলবো অর্থনীতির শ্বেতপত্রের দারিদ্র্য ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে। আমার সাথে আছেন ডক্টর ইমরান মতিন, তিনি নির্বাহী পরিচালক ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটির, এবং আমার সাথে আছেন ডক্টর কাজী ইকবাল, তিনি গবেষণা পরিচালক বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা আজকে অর্থনীতির যে শ্বেতপত্র গত ডিসেম্বর মাসের 1 তারিখে প্রকাশ হলো, তার মূলত দারিদ্র্য এবং কর্মসংস্থান পরিস্থিতি কেমন দেখতে পেলাম আমরা, কি অবস্থা আমাদের উন্নয়নের এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতি আছে, সেইটা আমরা দেখেছি। আমরা সেইটাকে আরও বিস্তারিতভাবে জানবো। আমরা জানবো যে এই প্রেক্ষিতে আমাদের সামনের দিনে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়। আমরা এই বিষয়ে আলোচনা করবার আগে একটা ছোট প্রতিবেদন বিটিভির আছে, সেটা দেখে নিব। গত 15 বছরে দেশের চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের জন্ম দিয়েছে। ফলে উন্নয়ন বাজেটের 40% অর্থই তছরূফ হয়েছে। নানা খাতে ঘটেছে ব্যাপক লুটপাটের ঘটনা। সেই সঙ্গে 10% মানুষ 85% সম্পদ ভোগ করছে। শুধু দারিদ্র্যই নয়, সম্পদ ভোগের ক্ষেত্রেও তৈরি হয়েছে ব্যাপক বৈষম্য। এমনই চিত্র ফুটে ওঠে শ্বেতপত্রে। দারিদ্র্য বিমোচনের যে তথ্য প্রচার করা হয় বিগত বছরগুলোতে, তার সবই ছিল মিথ্যা ও ভিত্তিহীন। মধ্যমেয়াদে পরিকল্পনার দরকার। যেহেতু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়েছে, ঠিকভাবেই করা হয়েছে, কিন্তু এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেই সমস্ত অকল্পনীয়, অলৌকিক, অবাস্তব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, এর দায়িত্ব কে নেবে? এর দায়িত্ব তো নিতে হবে যারা এইটাকে প্রস্তুত করেছিলেন। এবং এইটা শুধুমাত্র রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না, পেশাদারিত্বের জবাবদিহিতা এখানে দিতে হবে। বাস্তবতা, বিশাল জনগোষ্ঠীর মানুষ 2 দিন কাজ না করলে দারিদ্র্যের নিচে চলে আসবে। এতে দারিদ্র্যের হার দ্বিগুণ হয়ে যাবে। শ্বেতপত্র প্রতিবেদনে বলা হয়, সামাজিক সুরক্ষা খাতে অনেক বরাদ্দ অদরিদ্ররা পেয়েছেন। 2022 সালে এই অবৈধ প্রাপ্তির হার ছিল 70%। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। পরবর্তী জাতীয় বাজেট আসার আগেই দেশের অর্থনৈতিক সংস্কারের বর্তমান সরকার কি কি উদ্যোগ নেবে সেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। অন্তত আগামী 2 বছরের কর্মপরিকল্পনা থাকতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম অর্থনীতির শ্বেতপত্রে দারিদ্র্য এবং কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে। আমি প্রথমেই ডক্টর ইমরান মতিন আপনার কাছে আসতে চাই। আপনি শ্বেতপত্রের যে পর্বটি লেখা হয়েছে দারিদ্র্য পরিস্থিতি নিয়ে, বৈষম্য পরিস্থিতি নিয়ে, সেখানে আপনি বিস্তারিতভাবে এটাকে আরও দেখাবার চেষ্টা করেছেন। এটা মূলত সরকারি তথ্য উপাত্তের মাধ্যমে হয়েছে, কিন্তু আরও গভীরতর এটার তথ্য উপাত্ত আপনি বিশ্লেষণ করেছেন। আমাদেরকে একটু মোটা জায়গায় যদি বলেন কি পাওয়া গেল। আমি মূলত দারিদ্র্য, পাশাপাশি ভালনারেবিলিটি এবং অসমতা, এই 3টা জিনিস নিয়ে এবং 3টা ইন্টার রিলেটেড জিনিস নিয়ে আমি দেখার চেষ্টা করেছি। তো প্রথম জিনিসটা হচ্ছে যে দারিদ্র্যের ক্ষেত্রে যে প্রোগ্রেস যেটা বলা হয়, যেই দারিদ্র্য সীমার উপরে বা দারিদ্র্য বিমোচনের যেই প্রোগ্রেসের কথা বলা হয়, সেটা লার্জলি 90-এর দশক থেকে এই দারিদ্র্য বিমোচনের যাত্রা শুরু হয়েছে, যেটার সাথে সাথে প্রবৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের যাত্রা হাত ধরে পাশাপাশি চলেছে বাংলাদেশে, এবং এটার পিছনে অনেক নিয়ামক কাজ করেছে। সেগুলো কিছু পলিসি ইনডিউসড, কিন্তু কিছু কমপ্লিটলি সাধারণ মানুষের ইনোভেটিভনেস এবং ইনিশিয়েটিভ দ্বারা চালিত। কিছু সেখানে এনজিওর রোল আছে, কিছু প্রাইভেট সেক্টরের রোল আছে। সুতরাং এই পুরো দারিদ্র্য বিমোচনের পুরো অর্থনীতিতেই তো বিভিন্ন অংশীজন মিলেই কাজ করে, ফলে তাদের অংশগ্রহণ থাকে। সুতরাং কিন্তু একটা যে ন্যারেটিভ, যেটা যে একটা পলিটিক্যাল, মানে যদি একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয় এখানে, সেখানে একটা মুশকিল তৈরি হয়, কারণ এটার একটা লম্বা যাত্রা আছে। সুতরাং ওই পুরো লম্বা যাত্রাটাকে একসাথে দেখার প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি, টু বি এবল টু থিঙ্ক যে সামনে আমরা কিভাবে আগাবো। তো এটা হচ্ছে প্রথম জিনিসটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে দারিদ্র্য বিমোচন হলো, কিন্তু এটা কতটুকু অর্থবহ, এই জায়গাটা যখন আমরা দেখতে যাই, তখন আমরা দেখি যে দারিদ্র্য বিমোচন যা হয়েছে সেটা আসলে খুব একটা অর্থবহ না। কারণ
এটা মূলত দারিদ্র্য সীমার আশেপাশে বেশিরভাগ দারিদ্র্য বিমোচনের মুভমেন্টগুলো হচ্ছে। তার মানে এই জিনিসটা এরকম যে এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকেরও একটা রিসেন্ট স্টাডি থেকে বেরোয় আসছে। আমরা 2022-এর ডেটা দিয়ে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে দিয়ে যেটা দেখলাম, যদি পভার্টি লাইন এখন যেখানে আছে সেখান থেকে যদি 20% যদি বাড়ানো হয়, তাহলে বর্তমানে যেই 18% মতো দারিদ্র্য সীমার নিচে আছে সেটা দ্বিগুণ হয়ে যায়। সুতরাং অন্যভাবে চিন্তা করলে যে মাসে যদি 2 দিন কম কাজ পায় মানুষ, বা 2 দিন কাজ যদি না করতে পারে, বা 2 দিন কম কাজ করতে পারে, তাহলে আরও 2 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে পড়ে যাবে। তার মানে আমি যেখানে রেখাটা টানছি, এটা তো সবসময় আমরা আলোচনা করতে পারি কে দরিদ্র কে না, কিন্তু আমরা যে প্রক্রিয়া টানি এটার খুব কাছে অনেকগুলো মানুষের অবস্থান, যে কোনো একটা ছোট শকে এরা পড়ে যেতে পারে এদের পরিস্থিতি। এক্স্যাক্টলি। তো এটাই হচ্ছে আমাদের প্রিক্যারিটি, আমাদের দারিদ্র্যের বিমোচনের যেই প্রোগ্রেস, সেটা একটা খুব প্রিক্যারিয়াস একটা প্রোগ্রেস। এবং এই প্রিক্যারিটির একটা বড় জিনিস হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে না, যেটা সম্পর্কে কাজে নিশ্চয়ই বলবে। আরেকটা হচ্ছে যে সোশ্যাল প্রোটেকশন যেই প্রোগ্রামগুলো আছে, যেটা আসলে এই ধরনের প্রিক্যারিটি কমানোর কথা, সেই প্রিক্যারিটি, সেই সোশ্যাল প্রোটেকশনগুলো ঠিকমতো কাজ করছে না, সেখানে নানা ধরনের সমস্যা আছে। সোশ্যাল প্রোটেকশনের একটা বড় ধরনের সমস্যা, জব ক্রিয়েশন হচ্ছে না, আউট অফ পকেট এক্সপেন্ডিচার হেলথে অত্যন্ত হাই, যার কারণে ওটা একটা বড় একটা ফোর্স ডিসেন্টের। সো এই সব কিছু মিলিয়ে পভার্টির যেই প্রোগ্রেস, সেটা আসলে অসম্ভব পরিমাণে না। আমি এই বিষয়ে মানে জিজ্ঞেস করবো একই পরিস্থিতিটা জেনে নিই, তারপর আরো ভিতরে জানবো, কারণ আমার আরো কিছু জানবার আছে ডক্টর ইমরান মতিনের কাছ থেকে। ডক্টর কাজী ইকবাল, কর্মসংস্থান আমার হিসাবে, আমি যতখানি অর্থনীতি চর্চা করি, যে সবচাইতে টেকসই পদ্ধতি হলো দারিদ্র্য বিমোচনের জন্য। মানুষ যদি কাজ করতে পারে, আয় করতে পারে, সে দারিদ্র্য সীমা থেকে বের হয়ে আসবে। সুতরাং কর্মসংস্থান, এবং এইটা রাজনৈতিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, একেবারে আমাদের স্বাধীনতার পর থেকে দুটো বিষয় খুবই সবসময় গুরুত্বপূর্ণ মানে ভূমিকা পেয়েছে। আমরা অর্থনৈতিক প্ল্যান বলি, রাজনৈতিক স্লোগান বলি, এটা দারিদ্র্য বিমোচন করতে হবে, একটা হলো কর্মসংস্থান পরিস্থিতি, এইটা আসলে কেমন? আলাদা চ্যাপ্টারই আছে আমাদের এমপ্লয়মেন্টের উপরে, হোয়াইট পেপারে। তো সেখানে আমরা মূলত 3টা জিনিস দেখার চেষ্টা করেছি। একটা হলো জবস, মানে কী ধরনের জবস এখানে ক্রিয়েট হচ্ছে, যদিও এটা একটা ডিমান্ড সাইড ফেনোমেনা, তারপরে আমরা কিছু ইঙ্গিত সেখানে দিয়েছি। এবং চাকরির বাজারে, মানে চাকরির প্রার্থী বেশি না কর্মসংস্থান বেশি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কাজ খুঁজতে গেলে পাবো কিনা, কাজ খুঁজতে গেলে সে পাবে কিনা, সেটা একটা ইস্যুস এখানে বড় আকারে আমরা দেখেছি। আরেকটা হলো আমাদের এমপ্লয়াবিলিটি, যারা জব মার্কেটে আসছে তারা আসলে কি স্কিল নিয়ে জব মার্কেটে ঢুকছে, সেটা নিয়ে আমরা দেখেছি। মানে তাদের কাজ দেওয়ার জন্য, মানে যারা কাজ দিবেন তাদেরও তো কাজে লাগাতে হবে, যাচাই করে নিতে হবে তাকে কি শিক্ষা নিয়ে এসছে এবং কি স্কিল নিয়ে সে বাজারে আসছে। তো সেটা একটা। আর থার্ড যে ইস্যুটা আমরা দেখেছি সেটা হলো স্কিল মিসম্যাচ, মূলত মিসম্যাচ, তার মধ্যে স্কিল মিসম্যাচটা বড় আকারে এসছে। আমি যদি প্রথমটায় থাকি, হ্যাঁ, যে আমার চাকরির পরিস্থিতি, একটা হলো যে আমরা তো মোটা দাগে জানতাম যে কর্মসংস্থান, বেকারত্বের হার কি আছে না আছে সেটা, কিন্তু আমার জন্য যেটা খুবই জানা গুরুত্বপূর্ণ ছিল যে এটা কতখানি ভালো চাকরি আর কি, এটা দিয়ে আমার মানে দারিদ্র্য বিমোচন হয় কি না, আমরা যে ধরনের একটা জীবনের কথা আমরা বলি একটা মানুষকে সম্মান নিয়ে বেঁচে থাকার ক্ষেত্রে। আপনি যদি দেখেন যে এই স্বল্প শিক্ষিত যারা প্রাইমারি এবং বিলো প্রাইমারির, এদের বড় সমস্যাটা হলো যে এরা ঠিকমতো লিখতে পড়তে পারে না। এদেরকে আপনি কোনো স্কিল আপগ্রেডেশন এদেরকে দিয়ে আপনি করাতে পারবেন না। এদের একমাত্র শিক্ষার উপায় হলো হাতে কলমে শিক্ষা, লার্নিং বাই ডুইং, মানে কাজ করতে করতে শিখবে। হ্যাঁ, যার ফলে ওদের প্রোগ্রেশনের একটা লিমিট আছে, এরপরে আর ওদেরকে দিয়ে খুব বেশি আমাদের কাজে আসবে না। সেটা একটা বড় কনস্ট্রেন্ট আমাদের। কিন্তু ইন্টারেস্টিংলি যে আমাদের আনএমপ্লয়মেন্টের সবচেয়ে কম কিন্তু সেখানেই। তার মানে আপনি ওরকম লো স্কিল লেবারের একটা ডিমান্ড আমাদের আছে। তার কারণ আমাদের ইন্ডাস্ট্রি স্ট্রাকচার যদি দেখেন, সেই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ডিমান্ড হয় হলো এই ধরনের। তার মানে আমাদের গ্রোথটা যেটা হয়েছে সেটা লো স্কিল লেবার ডিমান্ড ড্রিভেন গ্রোথ, মানে একদম লো স্কিল দ্বারা এটা। তারপরে যে গ্রুপটা সেকেন্ডারি সেটা ধরেন ক্লাস 6 থেকে ক্লাস 12, এটা একটা বড় গ্রুপ। তো এই গ্রুপটা একটা ইন্টারেস্টিং যে এরা কোনো না কোনো ট্রেডে এরা শিখেছে কিছুটা। আপনি যদি কোনো একটা ওয়েল্ডারকে বাসায় নিয়ে আসেন ইয়ে করার জন্য, কিংবা বাসায় যদি আপনি কোনো ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, সবই দেখবেন যে এরা ওই গ্রুপটা বিলং করে। কিন্তু এই গ্রুপটার সুবিধাটা হলো যে হ্যাঁ, তারা কিছু একটা ট্রেড শিখেছে
কিন্তু তাদের ওই সফিস্টিকেশনের আপওয়ার্ড মোবিলিটির জন্য যেটা দরকার সেইখানে একটা বড় অভাব রয়েছে। হ্যাঁ, আমাদের টিবেটে বেশ কিছু ওদের আরো বেশি উৎপাদনশীল যদি হতে হয়, যেটা তাদেরকে আরো বেশি আয় দিবে, হ্যাঁ। সেইটা এবং এই গ্রুপটারও কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট খুব বেশি না। Okay. তার মানে আপনি যদি ধরেন যে কিছু একটা ট্রেড আপনি শিখতে পারেন, সেটা টিবেটের মাধ্যমে হোক বা লার্নিং একটা বা কাজ ডুইং হোক, পাওয়া একটা কাজ আপনি করতে পারবেন, আপনি টিকতে পারবেন। সবচেয়ে বড় সমস্যাটার জায়গা হলো আমাদের টারশিয়ারি এডুকেশন, টারশিয়ারি গ্র্যাজুয়েটসের। আমাদের ওভারঅল আনএমপ্লয়মেন্ট যেখানে ডেফিনেশন যাই হোক না কেন, যদি 3% যেটা বলা হয়, সেখানে তাদের হলো 13% টারশিয়ারি গ্র্যাজুয়েটসদের। তার মানে হলো যে আমি উচ্চশিক্ষা যত বেশি, এটা আমরা বলতাম যে যত বেশি শিক্ষিত আপনার কাজ পাওয়ার সুযোগ হয়তো তত কমে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্যি তত কমে যাচ্ছে। এটা বেশি হলো আরো টারশিয়ারি যে কলেজগুলো আছে সেখানে আরো বেশি। আপনি যদি দেখেন যে টারশিয়ারি কলেজ 2010 থেকে 2022 পর্যন্ত 2 গুণ 3 গুণ বেড়েছে, ছাত্রের সংখ্যা বেড়েছে এবং ছাত্রীর সংখ্যা বেড়েছে। এবং টারশিয়ারি কলেজ বলতে আপনি যদি দর্শকদের জন্য একটু পরিষ্কার করে বলেন। টারশিয়ারি কলেজ হলো যে 7টা কলেজ নিয়ে আলোচনা হচ্ছে, সেই 7টা মানে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং ন্যাশনাল কলেজের আন্ডারে যে কলেজগুলো আছে, আমরা যেটাকে সাদা ভাষায় ডিগ্রি বা অনার্স কলেজ বলি আর কি। ডিগ্রি কলেজ আছে যারা 5 কোর্স দেয় 2 বছরের, আর একটা আছে অনার্স কলেজ যারা 3 বছরের ডিগ্রি দেয়। এদের মধ্যে সবচাইতে বেশি বেকারত্বের হার, সবচেয়ে বেশি বেকারত্বের হার, এবং এদের এমপ্লয়েবিলিটি সবচেয়ে কম। আমাদের যে গ্র্যাজুয়েট স্টাডিগুলো হয়, আপনি জানেন যে বিআইডিএস থেকে করে এবং অনেক ইনস্টিটিউশনে করে। গ্র্যাজুয়েট ট্রেসার স্টাডি হলো গ্র্যাজুয়েট করে যাওয়ার পর ওই স্টুডেন্টকে আমরা ট্রেস করি, হ্যাঁ, যে সে কোথায় চাকরি পেলো, কত বেতনে চাকরি পেলো, কতদিন তাকে ওয়েট করতে হয়েছে চাকরি পাওয়ার জন্য, এই ধরনের একটা ট্রেসার স্টাডি আমরা করি। এবং সেখান থেকে দেখা যায় যে সবচেয়ে বেশি তাদেরকে ওয়েট করতে হচ্ছে 3 থেকে 5 বছর পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হচ্ছে একটা ভালো চাকরি পাওয়ার জন্য। তার মানে আমি যদি এই ধরনের একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বের হই, একটা বড় অংশের এটা 3 থেকে 5 বছর দরকার হচ্ছে হলো একটা তাদের মন মতো একটা চাকরি পাওয়ার জন্য। ওটা মন মতো কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু সে সেটেল ডাউন করছে। কারণ সে যদি 25 বছর বয়স থেকে সে চাকরি খোঁজা শুরু করে, তার 30 বছর লেগে যাচ্ছে চাকরি পেতে। তার মানে অ্যাট দ্য এজ অফ 30, মানে হি অর শি ক্যানট অ্যাফোর্ড টু ওয়েট। হ্যাঁ, তাকে সংসার করতে হবে, বাবা মাকে দেখতে হবে, তার একটা রেসপন্সিবিলিটি আছে। হয়তো সে তার পছন্দ থেকে আরো কম পছন্দের কোনো চাকরিতেই হয়তো সে ঢুকে যাচ্ছে। সেই ইনফরমেশনটা আবার আমাদের কাছে খুব বেশি নেই, হ্যাঁ, সে কতটুকু স্যাক্রিফাইস করতে হচ্ছে তাকে। আচ্ছা, আমি ফেরত আসবো আপনার কাছে। আমি ডক্টর ইমরান মতিন আবার একই রকম ভাবে জানতে চাই, উনি যেটা ডক্টর কাজী ইকবাল বললেন যে আমাদের স্বল্প দক্ষ যারা, তাদের কাজ পাওয়া খুব সহজ, হ্যাঁ, তাদের অত বেকারত্ব হার নেই। কিন্তু কাজের, আবার আপনি যেটা বলছেন যে 2 দিন কাজ করতে না পারলে এদের আয় বোধহয় সবচাইতে কম, তাই তো? তো এরা আবার কাজ করতে যদি না পারেন মাসে 2 দিন, তাহলে তারা দারিদ্র্য সীমার নিচে পড়ে যাবেন। এইটাই কি বড় কারণ? আপনার, আমি একটু পিছনে ফিরে যদি তাকাই, তাহলে কোভিডের সময় যখন যতগুলো স্টাডি হলো, তখন যখন বন্ধ ছিল, তখন তো সরকারি কোনো তথ্য ছিল না। আপনারা জরিপ করেছেন, অন্যান্যরা জরিপ করেছেন, তখন আমরা দেখেছিলাম যে দারিদ্র্যের হার প্রায় 40%, এই যেটা আপনি দ্বিগুণ বলছেন, এই ধরনের একটা জায়গায় চলে গিয়েছিল। এইটাই কি বড় কারণ যে ভালনারেবিলিটিটা রয়ে গেছে? কোভিড একটা এমন একটা শক, যখন এই ভালনারেবিলিটিগুলো খুব স্পষ্ট করে মানে প্রতীয়মান হলো আর কি, যেহেতু একটা আর্টিফিশিয়াল ইকোনমিকে থামিয়ে দিতে হয়েছিল। তো ওই সময়টা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো কিন্তু আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজগুলো। এবং এই যে আমাদের যেই ভালনারেবল নন পোর যাদের কথা বলছি, এরা মূলত এসএমই কেন্দ্রিক এমপ্লয়মেন্টের সাথে জড়িত, অথবা দিনমজুরের মতো কাজ করছে, কিংবা এসএমইর সাথে লিঙ্কড আর কি। সুতরাং এসএমইতে ওনার না, কিন্তু এসএমই ওয়ার্কার হিসেবে কাজ মূলত তারা করছে। সুতরাং এসএমই সেক্টরটা আসলে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো কোভিডের সময়ে। এবং যেহেতু এগুলো আরবান এলাকাতেই মূলত, ওখানেই কিন্তু লকডাউনের ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি ছিল, এবং সুতরাং ওই জায়গাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। এবং যার কারণে কিন্তু ওই সময় কিন্তু একটা নেট আরবান টু রুরাল মাইগ্রেশনও কিন্তু হয়েছে। এবং এটা কিন্তু একটা বড় কারণ কস্ট অফ লিভিংয়ের যে নন ফুড এক্সপেন্ডিচার, সেটা কিন্তু কোনোভাবে কমেনি। রেন্ট, ইউটিলিটিস, এটা কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের রিলিফ দেওয়া হয়নি। সুতরাং আরবান টু রুরাল নেট মাইগ্রেশন মূলত হয়েছে ওই ধরনের সময়। সুতরাং এটা একটা বড় কারণ। এবং তারপরে সরকারের তরফ থেকে ওই সময়ে যেই প্রণোদনাগুলো দেওয়া হলো, আপনি খেয়াল থাকবে আরএমজি সেক্টর সবচেয়ে বড় একটা প্রণোদনা পেল। এবং আরএমজি ওয়ার্কার্সরা কিন্তু অত এফেক্টেড হয়নি, সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এসএমই সেক্টরের ওয়ার্কার্সরা। এসএমই সেক্টরের যারা, ওটার সাথে ইন্টারলিঙ্কড যে ইকোনমিটা, এবং যার কারণে ওটার সাথে যেহেতু
নিউ মানে একদমই পভার্টি লাইনের আশেপাশের পোররা এবং আরবান এলাকায় বেশি এটার সাথে জড়িত, এবং এসএমই সেক্টরের যে প্রণোদনা দেওয়া হলো সেটা কিন্তু এসএমই সেক্টরের ইউটিলাইজেশন খুবই কম হয়েছে, আমরা জানি, যার কারণে ওখানে সবচেয়ে বেশি পভার্টির ধসটা নেমেছে, যেটাকে আমরা নিউ পোর বলি। আর একটা যেটা দেখেছি এটার অংশ হিসেবে যে আপনার যারা ওই সময় স্কুলে যেতেন, এই ধরনের অনেক একটা বড় অংশের নারীদের বা মেয়েদের আসলে সে সময় বিয়ে হয়ে গেছে, বাল্য বিবাহের হার লেবার মার্কেট থেকে ঝরে গেছে ওরা। এই ধরনের তথ্য উপাত্ত সরকারি জরিপের ভিতরেই খুব স্পষ্টভাবে আছে। এবং যে এইটা একটা কি বড় কারণ হবে যে আমার আসলে নারীর যে অংশগ্রহণ বাড়ছিল শ্রমবাজারে, সেইখানেও তো এটার প্রভাব পড়বে। আপনি যদি দেখেন যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন ওটা কত 36 থেকে মানে 42 পর্যন্ত হয়েছে, কিন্তু সেটা হয়েছে হলো মূলত এগ্রিকালচারে, তার মানে তারা ঘরে বসে কাজ করছে, এগ্রিকালচারে সেলফ এমপ্লয়মেন্ট, এবং সেইটা খুব সম্ভবত এমন ধরনের কোনো আমাদের নেই, কজাল এভিডেন্স আমাদের নেই, কোভিডের সময় যে ওরা যে ঘরে বসে কাজ করা শুরু করলো সেইটারই মনে হয় একটা ধারাবাহিকতা। এটা আমি তথ্য উপাত্তের এই বিষয়টা তারা হয়তো আর মার্কেটে যায়নি, তারা ঘরে বসে কিছু একটা সেলফ এমপ্লয়মেন্টের কিছু একটা কাজ করা শুরু করেছিল, সেটাই হয়তো কন্টিনিউ। এবং এটার উপর আসলে মানে কোয়ালিটেটিভ এভিডেন্স আছে, কোয়ালিটিভ এভিডেন্স আছে, কোয়ান্টিটেটিভ হয়তো কজাল এভিডেন্স নেই, কিন্তু কোয়ালিটেটিভ এভিডেন্স যথেষ্ট আছে যে এই জেন্ডার নর্মস, এবং এই জায়গাটাতে আসলে এই যে নর্মেটিভ ব্যাপারটা, যে হাউসহোল্ডের ভিতরে নারীরা যদি একবার যদি হাউসহোল্ড চোরের ভিতরে যদি আবদ্ধ হয়ে যায়, তখন সেখান থেকে বেরিয়ে আবার এমপ্লয়মেন্টে আসা আমাদের এই জেন্ডার অ্যাসপিরেশন এবং নর্মসের কারণে অনেক অনেক কঠিন। এবং চাকরির বাজারের ক্ষেত্রেও আমি এটা আসবো, একটা বিরতিতে যেতে হবে, কিন্তু আমরা আলোচনা করব যে কিভাবে এই শ্রমবাজারের তথ্য উপাত্ত যে আমরা খুবই দুর্বল সংজ্ঞা ব্যবহার করতাম, যে দুর্বল ধারণা ব্যবহার করি, সেটা থেকে বেরিয়ে আসার কথা আমরা বলেছি শ্বেতপত্রে, এবং সম্প্রতি বিবিএসও এই বিষয়ে হাইলাইট করেছেন, এবং এটার পুরো চিত্রটাই হয়তো শ্রমবাজারের পরিবর্তন হয়ে যাবে যদি আমরা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানদণ্ডে এগুলোকে বিবেচনা করি। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে অর্থনীতির শ্বেতপত্রে দারিদ্র্য পরিস্থিতি এবং কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে কি আসলো। আমার সাথে উপস্থিত আছেন শ্বেতপত্র কমিটির দুজন সদস্য। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি নিয়ে। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। ডক্টর কাজী ইকবাল, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে সত্যিকার অর্থে কর্মসংস্থানের তথ্য উপাত্ত কি দেখায়। একটা শ্বেতপত্রে যেটা এসছে সেটা হলো যে যেই ধরনের তথ্য উপাত্ত কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যবহার করা হতো, এটা আন্তর্জাতিক এখনকার মানদণ্ডের সাথে এটার মিল নেই, এবং যদি আমরা সেইটাকে ব্যবহার করি আমরা তাহলে কর্মসংস্থানের যেটা বেকারত্বের হার আমরা দেখছিলাম 3.5% কাছাকাছি, এইটা প্রায় 5.5% হয়ে যায়। তো একটা বড় চিন্তা, ওইটাও বলছিলেন আপনি, যে নারীদের একটা অংশগ্রহণ বেড়েছে, তারা ওই কৃষিতে যায়, নিজেদের জন্য হয়তো উৎপাদন করে, এই ধরনের বিষয়গুলো আসছে, যেটা এখনকার সংজ্ঞার ভিতরে অতখানি নাই। তো আসলে গুণগত মানের দৃষ্টিভঙ্গি থেকে হ্যাঁ কর্মসংস্থানটা কেমন, কারণ এই গুণগত কর্মসংস্থান যদি না হয়, ওই দারিদ্র্য বিমোচন, আমি এইভাবে বলছি কারণ আপনার কর্মসংস্থান দারিদ্র্য নিয়ে কথা বলছেন, তো ইমরান ভাইয়ের যে কোনো এফেক্টিভ পলিসি মেকিং এবং ইন্টারভেনশনের জন্য ভালো ডেটাটা খুব প্রয়োজন। তো সেটা আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে আমাদের কাছে ওরকম ডেটা নেই। হ্যাঁ, আমরা যখন কোনো একটা স্পেসিফিক পলিসির কথা বলি বা ইন্টারভেনশনের কথা বলি, আমরা খুব স্পেসিফিক খুব বেশি কিছু বলতে পারি না। হ্যাঁ, আমাদের স্পেসটা খুব কম থাকে। তো সেখানে লেবার ফোর্সের ডেটা নিয়ে অনেক কথা আছে, কেন আমরা যেভাবে আনএমপ্লয়মেন্টটা মেজার করি সেটা হলো যে
কোনো এক ব্যক্তি গত এক সপ্তাহে সে 1 ঘন্টা কাজ করেছে কিনা সেটা মার্কেটেও হতে পারে, নন মার্কেটেও হতে পারে, অন কনজাম্পশনও হতে পারে, বা বাসার আয়ের জন্য হোক না বা আয়ের যে কোনো জন্য একটা না। কাজে সে 1 ঘন্টা ব্যয় করেছে কিনা। তো এটা তো 100% কেন হয় না সেটাই অবাক হওয়ার মতো। আমি শিওর যে ওখানে কিছু পার্সন অফ ডিসএবিলিটি আছে বা কিছু আছে বলেই ওটা 100% হয় না, নাহলে এটা 100%ই হওয়ার কথা, সবারই কাজ করার কথা। তো এই ডেটা দিয়ে আমি কি করব আসলে, তাই না? তো এই ডেটা আমার কোনো পলিসি মেকিংয়ে খুব বেশি কাজে আসে না। তো বিভিন্ন দেশ তাদের নিজেদের মতো করে অনেক সংজ্ঞা ডিফাইন করে নিয়েছে। ফর এক্সাম্পল শ্রীলঙ্কা যেটা করেছে যে গত এক সপ্তাহে 20 ঘন্টা কাজ করে কিনা সেটার জন্য একটা ইন্ডিকেটর বের করেছে, গত এক সপ্তাহে 40 ঘন্টা কাজ করে কিনা মানে ফুল টাইম করছে কিনা সেটার জন্য আলাদা একটা ইন্ডিকেটর বের করেছে। এই ধরনের নিজেদের মতো করে অনেক কিছু করে নিয়েছে, যদিও একটা আইএলও ডেফিনেশন আছে, তারপরে অনেক স্কোপ আছে আইএলও ডেফিনেশনকেও একটু টুইক করে নিজেদের মতো করে কিছু কান্ট্রি স্পেসিফিক টেইলর করার অনেক সুযোগ আছে এখানে। তো সেই কাজটা আমরা ঠিকমতো কখনোই করিনি। হ্যাঁ, তো সেইখানে একটা বড় গ্যাপ আমাদের রয়ে গেছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি কিন্তু সরাসরি কোনো উত্তর আমরা পাইনি। ওরা দেখে হয়তো তারা একটা দিতে পারতো, কিন্তু আমাদের যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা আর অত ভিতরে ঢোকার সুযোগ পাইনি আমরা। কিন্তু অতটুকু তো জানতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভলি আমরা গভর্নমেন্ট থেকে এতগুলো ফার্স্ট ক্লাস জব, এতগুলো সেকেন্ড ক্লাস জব প্রতি বছর তৈরি হচ্ছে, এই ডেটাটা তো আমরা পেতে পারি খুব সহজেই। তারপরে অনলাইন বিভিন্ন পোর্টাল আছে, ফর এক্সাম্পল বিডি জবস, হ্যাঁ, এরা বিভিন্ন রকম জবসের তথ্য দেয় এবং বিভিন্ন সিভি কালেক্ট করে। ওই সিভি দেখে ওরা বোঝার চেষ্টা করে যে আসলে কী ধরনের ডিমান্ড এখানে আসছে, কোন ধরনের কাজের ডিমান্ড। তো ওইখান থেকে অনেক ধরনের ইন্ডিকেটর তৈরি করা সম্ভব। আমি যেটা বলার চেষ্টা করছি যে অর্থনীতিতে শ্রমবাজারের গতিবিধি বোঝার জন্য বোথ সার্ভে ডেটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটার প্রয়োজন আছে, এবং সেইখানে একটা কনসার্টেড একটা এফোর্ট যারা আমরা গবেষণা করি তাদেরকে নিয়ে একটা করার দরকার আছে যে ওই ধরনের একটা মনিটরিং সিস্টেম আমরা কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, কারণ এবং আমরা এটা হাই ফ্রিকোয়েন্সি হতে হবে। হ্যাঁ, এবং আমরা যেটা দেখি যে উন্নত বিশ্বে তো প্রতি মাসে ওরা দেখে, এটা প্রতি মাসে খুবই ওরা জব দেখে। মানে অর্থনীতির গতি বোঝার জন্য খুব বড়ভাবে ব্যবহার হয়। রাজনৈতিকভাবেও এটা খুবই শক্তিশালী ইন্ডিকেটর হিসেবে কাজ করে, বিশেষত আমরা যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশগুলোর দিকে যদি দেখি। ডক্টর ইমরান মতিন, কর্মসংস্থান তো একটা অংশ। আপনি বলছিলেন এই অনুষ্ঠানের প্রথম ভাগে যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে অনেক ধরনের অনিয়ম রয়েছে, দুর্বলতা রয়েছে। সেই বিষয়টাই যদি আসেন, এটা হলো আরেকটা যে আপনি যদি একটা বড় অংশ মানুষ আমার খুব ঝুঁকির ভিতরে থাকে, বিপন্নতার ভিতরে থাকে, যে কোনো সময় তারা দরিদ্র হয়ে যেতে পারে, তাদের পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে। সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আপনারা বিশদভাবে দেখেছেন। সেইটা কি আমাদের জন্য যথেষ্ট এই লোকগুলোকে একটা, ওই যে আমরা বলি না যে একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে, নেটের ভিতরে রাখতে? আমাদের সামাজিক নিরাপত্তা তো এটাতে আমাদের একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট তৈরি হয়েছিল, সেখানে অনেকগুলো খুবই আমার মনে হয় খুবই এনএসএসএস কৌশলপত্র, তো সেখানে অনেকগুলো আমার মনে হয় অ্যাবসলিউটলি খুব খুব ভালো কিছু সাজেশনস এবং কিছু আইডিয়াস ছিল, কিন্তু সেগুলো নিয়ে আসলে সামনে এভাবে আগানো হয়নি। এবং ওগুলো তো একটা খুব হাই লেভেল আইডিয়াস, তো ওগুলোকে আসলে ইমপ্লিমেন্ট করতে গেলে তখন নানা ধরনের এক্সপেরিমেন্টেশনের মানে প্রয়োজন হবে, সেগুলো মানে ওভাবে করা হয়নি। কিন্তু মানে মূল জিনিসটা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তাকে আসলে কমপ্লিটলি ভিন্নভাবে চিন্তা করতে হবে। কারণ আমাদের এখন সামাজিক নিরাপত্তার যেই একটা তো হচ্ছে ওই কিছু সংজ্ঞার ব্যাপার আছে, যেখানে পেনশন স্কিম এগুলো ঢুকানো হয়, তারপরে সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট ঢুকানো হয়, যার কারণে যেটা 3.4 না 3.5% অফ জিডিপি, সেটা কিন্তু আসলে শুধু দরিদ্র মানুষের দিয়ে চিন্তা করলে 1.5% মতো বেসিক্যালি হয়তো হবে। সুতরাং ওটা কিন্তু মানে অলমোস্ট হাফ অফ দ্য সোশ্যাল প্রোটেকশন যেটা আসলে দরিদ্র মানুষের কাছে যায়। এবং সেইখানেও আমরা যেটা জানি যে একটা বড় অংশ সেটা নির্ভর করে, আমরা মানে দারিদ্র্যসীমার উপরে সবাইকেই যদি মনে করি যে এটা পাওয়ার এলিজেবল না, সেটা অবশ্য ঠিক না। কিন্তু মিডিয়ান ইনকাম যদি আমরা ধরি তাহলে প্রায় 40% আপনার মিডিয়ান ইনকামের উপরে যারা এই সামাজিক নিরাপত্তাগুলো পাচ্ছে, বেনিফিশিয়ারি প্রায় 40%। আমি একটু দর্শকদের বোঝার জন্য সহজ করে বলছি যে যদি মাঝামাঝি একটা আয় আনি বাংলাদেশের সব মানুষের, আপনি বলছেন যে যারা সামাজিক নিরাপত্তা পান তাদের অর্ধেকের আয় হলো এটার উপরে, গড় আয়ের উপরে 40% আয়, আয়টা 40% আয়। 40%। সুতরাং এটা একটা তো বড় ধরনের এক্সক্লুশন এরার, এটা একটা ব্যাপার। সবার মানে যাদের দরকার হয় তারা সবাই কি পান কিনা, এটা হলো আরেকটা প্রশ্ন। মানে সবাই, একটা হচ্ছে যে আমাদের যেটা হয়েছে গত 5-7 বছরে একটা হরিজন্টাল এক্সপ্যানশন করা হয়েছে আমাদের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোর। অনেকগুলো স্কিম, দুই ধরনের হরিজন্টাল এক্সপ্যানশন হয়েছে। একটা হচ্ছে নাম্বারস বাড়ানো হয়েছে অনেক, আর অন্যদিকে নাম্বার অফ স্কিমও বাড়ানো হয়েছে।
যার কারণে একটা খুবই ফ্র্যাগমেন্টেড এবং ইনঅ্যাডিকুয়েট সোশ্যাল প্রোটেকশন একটা প্যাচওয়ার্ক তৈরি হয়েছে। কারণ অনেকগুলো লোককে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি Exactly, আর কি। exactly, এইটা exactly. আমি- এবং অনেকগুলো স্কিম, এবং যার কারণে এখানে একটা প্রায় 120 অসম্ভব টার মতো, কোঅর্ডিনেশন, 120 120টার মতো অসম্ভব কোঅর্ডিনেশন প্রবলেম এবং ইনঅ্যাডিকুয়েট অ্যামাউন্ট। হ্যাঁ, এবং আমরা যেটা বলি, যেমন ধরেন আমাদের যে বৃদ্ধ ভাতা দেওয়া হয়, এটা 550-600 টাকার মতো দেওয়া হয় প্রতি মাসে আর কি। তো এইটা তো খুব যথেষ্ট না আসলে তাদের, যদি ওই 2 দিনের যে আয় কথা আমরা বারবার বলছি, ওইটার জন্য খুব যথেষ্ট না আর কি। তো সেইটা একটা বড় জায়গা রয়েছে। এবং এগুলো একটারও কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট মানে করা হয় না, মানে নিয়মিত এটা ইনফ্লেশন করা অ্যাডজাস্টমেন্ট করা হয় না, হঠাৎ কয়েক বছর পর পর একটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয়। সুতরাং এটা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয় না। একমাত্র যেই ভাতার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের চেয়ে অনেক বেশি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা। হ্যাঁ, সুতরাং ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করা হয় না এখানে। ইনঅ্যাডিকুয়েট, আনরিলায়েবল একটা সোশ্যাল প্রোটেকশন স্কিম, প্রোটেকশন মানে আমাদের সিস্টেমটা আছে। হ্যাঁ, একটা বড় যেটা এই আলোচনার ভিতরে আছে সেটা হলো যে, যেমন আপনি দেখেন এই এখন তো জিনিসপত্রের দাম বাড়লো, আমাদের যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল প্রায় 1 কোটি পরিবারের, আমরা খুব রিসেন্টলি খবরেও যেটা দেখতে পেলাম যে সরকার এটার ভিতরে দেখেছেন যে এই তালিকার ভিতরে একটা বড় গলদ আছে। আমি যেই বিষয়টিতে গুরুত্বের সাথে আসবো সেটা হলো যে এই সামাজিক নিরাপত্তা মতন করেই একটা ডিজাইন করা হয়েছিল যে ওই দরিদ্র মানুষগুলোকে কারিগরি শিক্ষায় নেওয়াটা, এবং এইটা আমরা অনেক দিন ধরে অর্থনীতিবিদরা বলেছি যে কারিগরি শিক্ষায় লাগবে। আমি তো আমার যেই জিডিপি গ্রোথ হচ্ছে এটা তো ম্যানুফ্যাকচারিং খাত থেকে হচ্ছে, সুতরাং ওখানে শ্রমিক তৈরি করা, দক্ষ শ্রমিক তৈরি করা, এই কারিগরি শিক্ষার পরিস্থিতি আপনারা দেখেছেন এবং আপনারা রেকমেন্ডও করেছেন ডক্টর কাজীগুল, ওইটা যদি একটু আমাদের হ্যাঁ, মানে আমার যেটা মনে হয় যে এখানে একটা বিশাল পলিসি ফেলিয়ার রয়ে গেছে। আমরা অনেক বড় বড় প্ল্যান করেছি, আমাদের 5 ইয়ার প্ল্যান আছে, আরও লঙ্গার টার্ম প্ল্যান আছে, একই সাথে আমাদের বেশ কিছু সেক্টরাল প্ল্যানও আছে, আমাদের এডুকেশন প্ল্যান আছে, তারপরে স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান আছে, কিন্তু সবগুলো মনে হয় যে যার মতো সাইলো মতো কাজ করছে, কনসিস্টেন্ট না। আমি যেই গ্রোথটা আমি অ্যাসপায়ার করছি, সেই গ্রোথের জন্য আমার কোন ধরনের এডুকেটেড লোক লাগবে, কোন ধরনের আমার স্কিল লেবার লাগবে, সেই ধরনের কোনো যোগ সাজস কিন্তু সেটার ভিতরে নেই। আমরা বলছি যে ভালো চাকরি পাচ্ছে না একটা বড় অংশের মানুষ, আবার আমরা শুনি যে অনেক বিদেশি কর্মী এখানে বেআইনিভাবে কাজ করে। এক্স্যাক্টলি মানে আমরা যে টারশিয়ারি কলেজের কথা যেটা বললাম, আমাদের যদি সেই প্ল্যানটা থাকতো তাহলে তো এত টারশিয়ারি স্টুডেন্ট বেরোনোরই কথা না। আর টারশিয়ারি স্টুডেন্ট যদি বেরোতে, ওটা কোন সাবজেক্ট থেকে বেরোচ্ছে? প্রায় 90% বেরোচ্ছে হলো নন স্টেম, মানে জাস্ট সমাজবিজ্ঞান পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, যেটার খুব একটা মার্কেট ভ্যালু নেই। আমার যদি ওরকম প্ল্যানই থাকতো তাহলে হয়তো আমরা স্টেমের রেশিওটাই ওখানে বাড়ানোর চেষ্টা করতাম। হ্যাঁ, মানে পুরোটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে ওদেরকে। বলতে হলো যে মানে বিজ্ঞান সম্পন্ন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞানের সাবজেক্টগুলো STEM, STEM ওটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, তো সেটাই বলতে চাচ্ছি, আমার যদি কোনো প্ল্যান থাকতো তাহলে আমি ওইভাবেই প্ল্যানটা করতাম যে আমি টারশিয়ারি কলেজের আমি 40% আমি স্টেম রাখবো, বাকিটা হয়তো অন্য ইয়ে করলো। কিন্তু এখানে কোনো প্ল্যানিং এখানে ছিল না, সেটাই বলছি, কমপ্লিট প্ল্যানিং ফেলিয়ার ছিল এখানে। তার টিভিটের কথা যেটা বলা হচ্ছে, যে টিভিটের যে সাপ্লাই সাইড প্রবলেম সেটা আমরা মোটামুটি জানি। একটা হলো আউটরিচ, জেলা সদরে আছে, 2-1 উপজেলায় আছে। গ্রামের একটা ছেলে যদি ওখানে পড়তে যায়, যেটা আমরা এই BIGDর মাঠ কেন্দ্রে যে আমরা একটা ইয়ে করেছি, FGD করেছিলাম, একটা মেয়ের পক্ষে ওখানে যাওয়াটা খুব কঠিন। 1, 2 হলো সেখানে যেতে তার 100 টাকার মতো যাতায়াত খরচ হচ্ছে। এই 100 টাকা তাকে কে দিবে বুঝে? তখন এখানে মেইন ইয়েটা হলো একটা লো কস্ট সলিউশনের মাধ্যমে একদম ইউনিয়ন লেভেলে বা একদম আরও যদি যতটা হাউস হোল্ডের কাছাকাছি, গ্রামের মানুষের কাছাকাছি পৌঁছানো যায়, সেটা খুব দরকার। এখন কিছু স্কুলে এবং কলেজে এসছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে ওই অর্থটাও যেটা দেওয়া হচ্ছে সেইটাতে আপনারা মানে অনেক স্টাডি বলেছে যে একই লোক বারবার বিভিন্ন ধরনের ট্রেনিং নিচ্ছে। হ্যাঁ, ওরা একটা পার্টিসিপেশন, একটা ফি পায়, জাস্ট সিটিং করলে ওরা একটা ফি পায়, জাস্ট ফির জন্য ওরা যাচ্ছে, ওরা কিছুই শিখছে না। তো সরকার, এটা তো জনগণের অর্থই। হ্যাঁ, ওখানে যাচ্ছে, পুরোটাই ওখানে অপচয় হচ্ছে, এখানে পুরোটা একটা বেশিরভাগ অংশই অপচয় হচ্ছে বলা যায় আর কি। এখন আমাদের একটা সোশ্যাল স্টিগমা রয়ে গেছে এই ধরনের পলিটেকনিক, এই ধরনের টিভেট কোর্সের ইয়ের ক্ষেত্রে। তো সেইটা কিভাবে দূর করা যায় সেইটা নিয়ে মনে হয় আমাদের আরেকটু গভীরভাবে ভাবা দরকার। কারণ আমাদের স্টাডি বলে যে কেউ যদি একটা ডিপ্লোমা করে সে 1 থেকে 2 মাসের ভিতরে কাজ পেয়ে যাচ্ছে। আচ্ছা। এবং তার স্টার্টিং বেতন একটা টারশিয়ারি কলেজের স্টুডেন্টের থেকে তার স্টার্টিং বেতন অনেক বেশি থাকে। তারপরেও কেন একটা ছেলে টারশিয়ারি কলেজে ঢুকতেছে এই ধরনের ডিপ্লোমাতে আসছে না?
ইটস এ বিগ কোশ্চেন। মানে কারিগরি শিক্ষায় যাচ্ছে না, কিন্তু ডিগ্রি কলেজ সে একটা ডিগ্রি কলেজ, সে একটা ডিগ্রি কলেজে বা সেটাকে এই জায়গায় আমরা মানে আমি এটা নিয়ে কিছু আলোচনা নিজের ভিতরে আমি কাজী আমরা কিছু আলাপ করেছি। এটা মানে এই জায়গাটাতে আসলে যেটা দরকার, অনেকগুলো কিন্তু একদম বেসিক ইনফরমেশন মানে কোঅর্ডিনেশন ফেলিয়ার আছে। মানুষজন আসলে জানেই না, ইনফরমেশনটাই নাই, এবং যে ইনফরমেশন আছে সেটা অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট। একদমই লোকালাইজড কংক্রিট ইনফরমেশন যদি রাইট টাইমে দেওয়া যায়, যে কি কি অপশনস আছে, এবং ওইটা যদি স্টুডেন্টস, প্যারেন্টস এবং টিচার মিলে যদি ট্রাইপ্যাট্রিয়েট করে একটা যদি একটা ইনফরমেশন ইন্টারভেনশন যদি করা যায় প্রপারলি, আমার মনে হয় এই জায়গাটাতে আসলে আগানো সম্ভব। এই জায়গাটাতে চয়েসেসগুলোকে প্রপারলি স্টিয়ার করা সম্ভব। আমার নিজের একটা সাম্প্রতিক গবেষণা আমরা দেখেছি যে ওই আরেকটা বিষয় আছে যেটা সামাজিক সম্মানটা নাই আর কি। হ্যাঁ, সেটাই বলছিলাম, যে স্টিগমাটা। আমার মনে আছে যে আমরা সুনামগঞ্জে গিয়েছিলাম, সেখানে একটা ছেলে, সে কারিগরি শিক্ষায় পড়ছিল, তো সে বলছিল যে ওরা আমাকে ঘেন্না করে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা মানে তাদেরকে এটা ছোট কাজ হিসেবে দেখে, এটা ঠিক আমরা যেটাকে বলি মোবিলিটিটাকে করে না। আমি একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, আপনাদের সাথে আলোচনায় ফিরবো। দর্শক, আমরা একটা বিরতিতে নিচ্ছি, আমরা সেইখান থেকে ফিরে আলোচনা করব যে অর্থনীতির শ্বেতপত্রে বৈষম্য বিষয়ে কি পেলাম, এবং মূল আমার মনে হয় যে আগ্রহের একটা বড় জায়গা আছে আমাদের, বৈষম্যটাকে আমরা কিভাবে কমাতে পারবো। আমাদের সাথে থাকবেন, আমরা ফিরে আসবো, আলোচনা করব শ্বেতপত্র কমিটির দুজন সদস্যের সাথে। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। কথা বলছিলাম শ্বেতপত্রে যেই বিষয়গুলো এসছে সেখানে দারিদ্র্য এবং কর্মসংস্থান পরিস্থিতি সম্পর্কে কি বলা আছে, সেই আলোচনার প্রেক্ষিতে ডক্টর ইমরান মতিন, আমরা দুটো বড় কারণ রয়েছে। একটা হলো আমাদের অনুষ্ঠানটা হচ্ছে আজ, এটা বাংলাদেশের বিজয় দিবসে হচ্ছে, এবং বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস, সেই ইতিহাসটা আমাদের সৃষ্টি হয়েছিল হলো যে একটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক আচরণের ক্ষেত্রে। সাম্প্রতিক যে আন্দোলন আমরা দেখেছি, জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান, সেটাও বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবেই পরিচিত। আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাতে কোনো সন্দেহ যেমন একদিকে নাই, এর ভিতরে অনেক দুর্বলতা আছে, সন্দেহ নাই। আর একটা যেটা সন্দেহ নাই সেটা হলো বৈষম্য বেড়েছে। আপনারা কি পেলেন? আমরা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে যেটা হয়, বিবিএস যেটা করে, সেখান থেকে আসলে কনজামশন ইনইকুয়ালিটিটা মোটামুটি ধরা যায়, ইনকাম ইনইকুয়ালিটিও ধরা যায়, কিন্তু যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সম্পদের ইনইকুয়ালিটিটা, এবং সেটা ধরার জন্য হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে বেস্ট ডেটা সোর্স না। কারণ সম্পদের ডেটা আহরণ করার জন্য খুব ডিটেল ওয়েতে আহরণ করতে হয়, সেটার মডিউল ডেভেলপমেন্টের একটা ব্যাপার, সেটা অন্য একটা জিনিস। কিন্তু আরেকটা হচ্ছে যে এই মানে একদম উপরের দিকের
মানে যারা মানে খুব সম্পদশালী যারা, তাদের কাছে তো আসলে এই হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে ইয়ে তো স্যাম্পলিং হয় না। এত লিমিটেশনের পরেও আমরা সম্পদের একটা ইনইকুয়ালিটি দেখার চেষ্টা করেছি। এবার এটা একটা নতুন অ্যানালিসিস আমরা করেছি এই 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 শ্বেতপত্রে। 2022-এ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যিনি ইনইকুয়ালিটি অফ ওয়েলথ সম্পদের ক্ষেত্রে সেটা আমরা পাচ্ছি 0.85। তার মানে টপ 10%-এর মানে 85% সম্পদ তাদের আওতায় আর কি, মানে তারা মালিকানাধীন, সেটা টপ 10%-এর। এবং ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে মানে এটা আরবানে এই ডেটাটা আসলে আরবান ওয়েলথ মানে আরও লিমিটেড হাউজিং ইনকাম এক্সপেন্ডিচার সার্ভেতে, কিন্তু রুরালে তো ল্যান্ড বেসড ওয়েলথ এটা তো মোটামুটি রেকর্ডেড। সুতরাং ল্যান্ড, আমরা যদি জমির ক্ষেত্রে যখন এই ইনইকুয়ালিটিটা দেখি তখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই জমির টোটাল ল্যান্ড হোল্ডিংয়ে কিন্তু মানে অ্যাক্রস ডিফারেন্ট ওয়েলথ গ্রুপ তেমন একটা পার্থক্য নাই। অবশ্যই উপরে ওয়েলথ গ্রুপের ওভারঅল ল্যান্ড হোল্ডিং বেশি, কিন্তু এটা সিগনিফিকেন্ট না। বেশি সিগনিফিকেন্ট হচ্ছে যে ভ্যালু অফ ল্যান্ড, মানে পার একর ল্যান্ডের ভ্যালু, যারা টপ কুইন্টালে তাদের পার একর ল্যান্ড ভ্যালু আর এর ইমিডিয়েট আগের কুইন্টাল যেটা সেটা প্রায় 15 গুণ বেশি। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি, কিন্তু ডক্টর কাজী ইকবাল এই প্রশ্নটা না করেই পারছি না। তাহলে কি এই যে বৈষম্যমূলক পরিস্থিতি আছে এইটা থেকে বের হতে বাংলাদেশের অনেক লম্বা সময় লেগে যাবে? কারণ যারা এখন তো শিক্ষিত হয়ে বের হয়ে গেছেন তারা এই বৈষম্যের ভিতরেই থাকবেন। আমাদের শিক্ষার উপরে গুরুত্ব দেওয়াটা জরুরি, এবং এটাকে তো প্রায় ঢেলে সাজানোর কথা আপনারা বলছেন। এটা আমি বুঝি যে প্রাথমিক শিক্ষা ভালো করার কথা বলছেন আপনি, এইটা বলছেন যে মানুষ যেন স্কুল থেকে চলে না যায়। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি বলেছেন যে আমার কারিগরি শিক্ষার ভিতরে আরো জোর দিতে, এই ডিগ্রি কলেজ বা অনার্সের খুব কাজ হচ্ছে না, এরা চাকরি পাচ্ছে না। বৈষম্যটা মাঝে মাঝে বিশেষ করে ঢাকা শহরে যেটা দেখা যায় ওটা একেবারে মানে ঘৃণিত পর্যায়ে চলে গেছে আর কি। হ্যাঁ, মানে এতটা পার্থক্য সেটা মেনে নেওয়া খুব কঠিন। তো সেটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা, তো সেটার জন্য যেটা দরকার ইকুয়ালিটি ইন অপরচুনিটিস, যেটাকে আমরা বলি, হ্যাঁ, যে সবার যাতে সমান সুযোগটা থাকে। মানে আমার ভুরুঙ্গমারির একটা ছেলে এবং গুলশান বনানীর একটা ছেলে কাছাকাছি যাতে সুযোগটা পায় আপওয়ার্ড মোবিলিটির, সে তার শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য যেই উপাদানগুলো আছে তার মানব সম্পদ উন্নয়নের, সেগুলো যাতে সমান সুযোগটা পায়, শুধু এতটুকু ইনশিওর করা। ডক্টর ইমরান মতিন, আপনার কাছ থেকেও জানতে চাবো, আমরা তো স্বাধীনতার যেটা আমি বলছিলাম যে শুরুই হয়েছে আমাদের বৈষম্য থেকে, এবং এখন আমরা বৈষম্য আরও বাড়ছে। এইভাবে তো আর আমরা বিজয় দিবস আজকে পালন করতে চাই না। আপনি কিভাবে বলবেন যে মানে সামনের দিনে আমাদের যদি 2-3টি জায়গা বলেন যেখানে আমাদের নীতিতে গুরুত্ব দিতে হবে? হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা একদমই আমাদের গ্রোথ স্ট্র্যাটেজির একদম সেন্ট্রাল প্ল্যাঙ্ক হতে হবে। আমাদের লো স্কিল ড্রিভেন গ্রোথ যেটা, সেখানে আমরা তো এখন আর খুব একটা এগোতে পারবো না। এবং নেক্সট লেভেলে যারা আছে সেখানেও কিন্তু কিছু ফ্রিকশনস আছে, সেখানেও কিছু হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের প্রবলেম আছে, সেখানেও কাজ করতে হবে। আর সবচেয়ে বেশি গ্র্যাজুয়েট পর্যায়ে বেসিক্যালি কাজ করতে হবে। এটা তো এটা ক্লিয়ার একটা হলো। সেকেন্ড, এটার সাথে আমি লিঙ্ক করব, আমাদের আসলে যতগুলো মানে স্কুল এবং এডুকেশন, প্রাইমারি এডুকেশন নিয়ে যতগুলো কাজ হয়েছে সেখানে লার্নিং আউটকামের উপরে ফোকাসড ওয়েতে আসলে কাজ খুব কম হয়েছে। মানে মূলত শিখে বের হচ্ছে, মূলত এনরোলমেন্ট কিভাবে বাড়ানো যায়, স্কুল ঘর কিভাবে ঠিক করা যায়, এগুলো ইম্পর্টেন্ট। স্কুলের বাথরুম ঠিক হবে কিনা, ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এগুলোর সাথে লার্নিং আউটকামের আমরা শুধু কোয়ান্টিটিতে জোর দিয়েছি, কোয়ালিটিতে আমরা জোর দিতে পারি। এগুলোর সাথে লার্নিং আউটকামের সম্পর্ক নাই। টিচার স্যালারি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু গ্লোবাল এভিডেন্স যে ওটা দিয়ে সরাসরি লার্নিং আউটকাম ইমপ্রুভ হয় না। দিস ইজ অ্যাবাউট ওভারঅল অ্যাকাউন্টেবিলিটি, ওভারঅল লার্নিং আউটকামগুলোকে আমি ইমপ্রুভ করার জন্য কিভাবে কাজ করব, এবং সেটা খুব কঠিন কাজ। কিন্তু এখানে অনেক গ্লোবাল এভিডেন্স আছে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। আমাদেরও অনেক অভিজ্ঞতা আছে, আমাদেরও অনেক ছোট ছোট ইনোভেশনস আছে। শুধু একদিকে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন, আর অন্যদিকে একদম প্রাইমারি ফাউন্ডেশনাল লেভেলে লার্নিং আউটকামটাকে কিভাবে আমরা ফোকাস করে আগাতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি সময় একদম শেষ হয়ে যাচ্ছে, আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির শ্বেতপত্রের দারিদ্র্য এবং কর্মসংস্থান পরিস্থিতি কি আছে। আমরা অর্থনীতির এই শ্বেতপত্রের দুজন বিশেষ সদস্য কমিটির তাদের সাথে আলোচনা করছিলাম, এবং তারা যেটা বললেন সেটা হলো যে
আমাদের দারিদ্র্য এবং কর্মসংস্থান পরিস্থিতির নিঃসন্দেহে অনেক আগের চাইতে অগ্রগতি হয়েছে, কিন্তু এটা টেকসইভাবে করতে গেলে এখনও আমাদের অনেক দূর যাবার দরকার রয়েছে। আমাদের আজ আমাদের বাংলাদেশের বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের এই 53 বছর পরে আমরা আজকে যদি সামনের দিকে তাকাতে চাই, আমরা নিঃসন্দেহে আরও উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের কথা ভাবি এবং সেইটাকে আমাদের যে উন্নয়নের অগ্রগতিকে এটাকে আরও আমরা টেকসই করতে চাবো এবং বিশেষত মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, একটা বৈষম্যহীন সমাজ অর্থনীতি গড়ার, সেইখানে আমাদের মনোযোগটা দরকার হবে। দর্শক, আমাদের সাথে থাকবেন, আমরা প্রতি সপ্তাহে ফেরত আসবো কেমন আছে অর্থনীতি তা জানতে।